একটা সম্পর্ক যখন ভেঙে যায় না, একে অপরের পরিবারকে সবার আগে দোষ দেয়। শোনো, তোমাদের কথা বলি, যদি তোমাদের মধ্যে বন্ধন অটুট থাকে বা একটা আন্ডারস্ট্যান্ডিং ঠিকমতো থাকে না, পরিবারের লোক শুধু পাশে এসে দাঁড়াতে পারে, বোঝাতে পারে, কিন্তু পরিবারের লোক কখনোই সম্পর্ক ভাঙতে যায় না। এক্ষেত্রে প্রীতির পরিবার না তোমার পরিবার, রনকে বলছি, কোনো পরিবারই চায়নি সম্পর্কটা ভেঙে যাক। যদিও সবার যে এখানে সম্পর্কটা পছন্দ ছিল তাও নয়, প্রীতির বাবার সর্বোপরি পছন্দ ছিল না, তা সত্ত্বেও যদি তোমরা ভালো থাকতে সবাই কিন্তু হাসি মুখে মেনে নিত। যেখানে তোমাদের মধ্যে কোনো ঠিকঠাক আন্ডারস্ট্যান্ডিং নেই, আমরা বাইরে থেকে দেখে কে ঠিক কে ভুল পুরোটা আমরা বিবেচনা করবও না, তবুও যেটুকু বোঝা যায় তোমাদের ভিডিও দেখে, তোমাদের কথাবার্তা শুনে, সেটুকু নিয়ে কথা অবশ্যই বলবো। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও। তো রণপ্রীতিকে নিয়ে তোলপাড় হচ্ছে, যখন কন্ট্রোভার্সি জগতে আছি, ট্রেন্ডিং টপিক নিয়ে কিছু কথা তো বলতেই হবে। সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে সব রকম টপিকে ভিডিও তোমরা প্লিজ দেখো, কারণ কোনো একজনকে নিয়ে তো কন্টিনিউ আমার চ্যানেলটা চলতে পারে না। সুতরাং সব রকম বিষয় নিয়ে কথা বলাটা মানে উচিত। রনের একটি ভিডিও দেখলাম, সে যে মানে পুরো দমে ক্ষেপে, মানে মাতাল হয়ে ক্ষেপে যা নয় তাই করে যাচ্ছে, এটা তার ভিডিও দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে। তার পরিবারের সত্যি অবশ্যই তার পাশে থাকা উচিত। প্রীতির ভিডিও দেখছি, প্রীতির ভিডিও রোজই দেখি, প্রচণ্ড খেটে সুন্দর একটি ভিডিও তৈরি করে, ভাল লাগে একদম, মানে নর্মাল আর পাঁচটা মেয়েদের জীবনযাত্রা যেরকম হয়, লোকাল ট্রেনে বাসে যাওয়া, লোকাল ফুড খাওয়া, ফুটে থেকে জিনিস কেনা, এবং ভীষণ সিম্পলিসিটি, যেটা মানুষকে আকর্ষণ করে। রন বলল আমার চ্যানেলের কি যে চ্যানেল হোল্ডার সেই অ্যাকাউন্টটা তারই থাকে, সব কিছু বুঝলাম, কিন্তু তোমার চ্যানেলে প্রীতির মুখটা দেখে দেখে মানুষ যতটা পছন্দ করতো, তোমার একার ভিডিও কি মানুষ তত ভালোবাসছে। ওপর দিকে বলছো প্রীতির চ্যানেল কেন 8 লাখ হয়নি, সময় তো দাও ভাই, সবে তো 1 মাস 1 বছর হয়েছে, এর মধ্যে যদি 3 লাখ ছাড়িয়ে যায় চ্যানেল, তো 8 লাখ ছাড়াতে বেশি দিন সময় লাগবে না। সঙ্গে ভিউজ, শুধু যে চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়েছে তা না, সেই রকম লেভেলে কিন্তু ভিউজটা হয়, কারণ ভিউজ হওয়ার মতো করে, ওই বাচ্চাটাকে দেখালে তো আরও ভালো হয়। কালকে পেয়ারার গল্পটা শুনে বোঝাই যাচ্ছিল, ঠুকেই বললো পোকা পেয়ারা নয়, ওটা পচা পেয়ারাই তুমি চয়েস হয়তো করেছিলে, যেটা তোমার কোনো দিন ছিলই না। তুমি হয়তো ভেবেছিলে প্রীতি ওটা তোমার, কিন্তু ওটা হয়তো তোমার কোনো দিন ছিলই না। তোমাদের এই সম্পর্কটা খুব একটা যে মানে দুজন দুজনকে দেখেছো, রিলস করেছো, ভিডিও করেছো, কিন্তু তোমাদের সম্পর্কটার মধ্যে সেরকম দৃঢ় কিছু ছিল না যে টিকে থাকার মতো। সেই দিক থেকে তো বলবো ঠিকই হয়েছে সম্পর্কটা যে ব্রেকআপ হয়েছে, কারণ থ্যাংক গড যে সামাজিক বিয়ে হওয়ার আগে তোমরা দুজন দুজনকে মানে মানে বুঝতে পেরেছো যে তোমাদের একসঙ্গে থাকাটা সম্ভব নয়। কারণ বিয়ে একবার হয়ে গেলে ভাঙাটা সত্যি আরও একটা বাজে কাজ। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, 7 বছরের রিলেশন, রেজিস্ট্রি হয়ে গেছে, তোমরা এত ভিডিও করেছো, একসঙ্গে শোয়া বসা এভরিথিং করেছো, একসঙ্গে এক বাড়িতে এক রাত্রে রাত কাটিয়েছো, তার মানে মানে এ তো নয় যে তোমরা মানে দুজন দুজনের দুমুখ ঘুরে শুয়েছিলে, সেটা তো তোমরা স্বামী স্ত্রীর মতোই ছিলে, একটা ছেলে আর একটা মেয়ে থাকলে যা হয় পাশাপাশি। তারপরেও সোশ্যাল মিডিয়াতে সবাই জানে এই সম্পর্কটা। এরপর আপকামিং তোমাদের ভবিষ্যৎ, বিশেষ করে প্রীতি যেহেতু একটি মেয়ের দিকে আঙুলটা বেশি ওঠে, কী হবে সেটা ভবিষ্যতেই জানে। তবে সবসময় যে বাঁচতে গেলে কারোর সাহায্য কোনো ছেলেকেই লাগে তাও নয়, প্রীতি একাই কাফি। এইটুকুনি বাচ্চা মেয়ে যেভাবে ও নিজেকে মানে মানে দাঁড় করায় একটা মেয়ের পক্ষে, যে রনকালকে বললো না যে মেয়েরা খুব সহজে পাল্টিবাজ হয়ে যায়, পাল্টিবাজ নয় গো, মেয়েরা খুব সহজে মানে যেহেতু ব্যক্ত করতে পারে, যেমন ওর মা বাবার কাছে, দিদি জামাইবাবু ওদের কাছে ব্যক্ত করতে পারছে, মন খুলে বলতে পারছে, বন্ধু বান্ধবের কাছে যে তুমি যে বলছো যে সঙ্গদোষ, তোমার এই বং মিডিয়াদের সঙ্গে যেভাবে সবার কাছে ও ব্যক্ত করতে পারছে, নিজেকে ব্যক্ত করছে বলে কিন্তু হালকা হচ্ছে, এবং ও জানে যে এই সম্পর্কটা হবে না, এর থেকে আমাকে বেরিয়ে আসতেই হবে। আর তুমি সেই গো ধরে বসে আছো না, তুমি কারোর সাথে শেয়ার করছো, তোমার দিদি মা তাদের সাথেও তোমার ঝামেলা তা হয়েছিল, এবং মিটিয়ে নেওয়াই উচিত। এবং মন খুলে মেয়েরা যেরকম কাঁদতে পারে, ব্যক্ত করতে পারে, ছেলেরা কী হয় গুঁড়ে গুঁড়ে বসে থাকে, আর বেশিরভাগ এই তোমার মতো এই গলা অবধি খেয়ে নিয়ে বসে থাকে। এত পজিটিভনেস কোন মেয়ে ভালোবাসবে যদি এতটাই ওর পিছনে পড়ে থাকো? ওকে খোলামেলা রিলস ও যেটা করতো, যেটা তো তুমি দেখেছো ইউটিউবে সবাই করছে, তোমার ভালো লাগে না বলে যে ও করবে না সেটা না, তবুও সম্পর্কতে যদি বন্ধুত্ব অটুট থাকে, বুঝালে ঠিকই ভালোভাবে বোঝালে বুঝতো। সেখানে যদি তুমি অ্যারোগেন্সি দেখাও, তুমি জোর খাটাও, তাহলে তো পাখি খাঁচা থেকে পালিয়ে যাবেই। যেখানেও স্বাধীন, যেখানেও রোজগার করতে পারে, যেখানেও সাপোর্টে মা বাবা দিদিরা আছে, সেখানে তো পরাধীন হয়ে থাকবে না। আমি তো ওর দিক থেকে কোনো ভুল দেখি না, ভীষণ স্বাচ্ছন্দ্য, ভীষণ ভীষণ ভালো লাগে, মেয়েটিকে খুব ভালো লাগে। আর ও তো কখনও এখানে এসে মুখ খোলেই নি।
তুমি বলছো যে আমি যদি সব মুখ দিয়ে মুখ খুলি তাহলে ওর আর আমার তফাৎটা কি কোথায় ভাই? ও তো মুখ খোলেনি, ও তো একবারও সব নিয়ে বলেনি। ও দিদি একটুখানি কথা বলেছিল, তাই নিয়ে তোলপাড় হয়েছিল কয়েক মাস আগে। তো বলছো তো তুমিই বেশি, তোমার ওর এক্সকে নিয়েও বলছো, ওর গলার চেন সেটা নিয়েও বলছো তোমার মা দিয়েছিল, সেখান থেকে ও সেটাকে নিয়ে গেছে। কোথায় মারামারি, কোথায় গণ্ডগোল হয়েছে, সেখানে কী ক্যাচাল হয়েছে তাও সেখানেও মানে ব্যারাকপুরে গিয়ে সেই মারামারি মারধরের মধ্যে পড়ে গেছো। এত কিছু ক্যাচাল, এত কিছু অশান্তি ভাই, সম্পর্কের মধ্যে এত পসেসিভনেস, এত অ্যারোগেন্সি। তোমাকে অনেক কিছু করতে দেখা গেছে, তোমারও অনেক কিছু, এই যে নেশা যেটা মেন তোমার হয়তো সমস্যা, যেটা ও মেনে নিতে পারছে না, আর এখান থেকে বেরিয়ে আসাটাও সম্ভব না, মানে বার করাটাও মানে খুব কষ্ট, সারাটা জীবন লেগে যায় বার করতে হলে। সেখান থেকে তোমাদের মানে প্রীতির কথা খারাপ লাগছিল কালকে যখন আসছিল দিদির বাড়ি থেকে, এই বাপের বাড়ি থেকে গানটা চালিয়েছিল ট্রেনের মধ্যে, গলায় ঢোকটা গিয়েছিল, তখন কিন্তু খুব কষ্ট লাগছিলো যে যাকে আমি ভালোবাসি সেই আমাকে দোষী বলে। বোঝাই যাচ্ছে গানটার পুরো মিনিংটা, এত সুন্দর গান সেট করেছে, মানে ওর জীবনের সাথে জড়িয়ে গেছে। তা সত্ত্বেও হেসে খেলে পিকনিক বলো, নাচ বলো, গান বলো, বলো, যোগা ক্লাস বলো, সবটা জয়েন করে নিজেকে জানে যে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, তাই বেরিয়ে আসার চেষ্টা প্রচণ্ডভাবে করছে। বেরিয়ে এখনও আসেনি, ওরও সময় লাগবে, এতদিনকার একটা রিলেশন তো। কিন্তু তোমাকেও তো বেরিয়ে আসতে হবে, এই সম্পর্কটা যখন হবেই না সেখান থেকে তোমাকেও বেরিয়ে আসতে হবে। পরিবারের লোকের উচিত তোমাকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়া। কারণ সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে এই যে করছো, যাদের সঙ্গে কালকে গিয়ে পুকুর পাড়ে হা হা হি হো করলে, তারাও যেরকম মানে মনে হয় একদম চরম নেশা করে গলা অবধি ডুবেছিল, এ না হলে সঙ্গে তুমিও। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কোনো মানে হয় কি? কারোর সিম্প্যাথি পাবে কি? কমেন্ট বক্সটা দেখো না, কী ঝেড়েছে তোমাকে সবাই, কমেন্ট বক্সটা দেখো। কিন্তু প্রীতির কিন্তু নেগেটিভ কমেন্ট নেই বলতে গেলেই চলে। প্রচুর ভালোবাসা পায় মানুষের কাছ থেকে, প্রচণ্ড ভালোবাসে। বং মিডিয়ার বিয়েতে যখন গেছে, আমার তো এত ভালো লেগেছে, মনের মধ্যে কষ্ট চেপে রেখে দিয়ে একদম স্বাচ্ছন্দ্য, কোনো রকমের কন্ট্রোভার্সি ছাড়া কী সুন্দর ভিডিও দিয়েছে। তুমি মুখ খুলবে না রোস্টিং হওয়ার ভয়, তো রোস্টিং কি হতে বাকি রেখেছে? তুমি যে এই কথাগুলোই বলছো, রোস্টাররা কি রোস্ট করছে না? করবেই তো। ওর কথা ভেবে ওকে যেন রোস্ট না করে, আগামী দিন যেন এ না থাকে, ভালো হয়, ভালোভাবে কাটে, তা করে তুমি এত কিছু ওখানে এসে মাতলামো করে বলতে লাগছো। বলছে এরপরে আরও বলবে। তুমি যে মুখ খুললে না জানি কত ঘন্টার ভিডিও যাবে, মুখ খুলো না তো। কে শুনতে চেয়েছে? মুখ খুলো না। জানো যে ব্রেকআপ হয়ে গেছে, নিজেদের মতো নিজেরা থাকো। 7 বছরের সম্পর্ক, ভুলতে তো সময় লাগবেই, তাই না? তো তাও ভুলতে তো হবেই। অনেক কিছু, পেয়ারার কথাটা কালকে এত কষ্ট লাগলো সেই ভিডিওটা দেখে, যে পোকা পেয়ারা ছিল, আমি এত কষ্ট করে নিজের মনে করে রাখলাম, তারপর দেখলাম পেয়ারাটা পোকা। কিন্তু আমি বলি তো পেয়ারাটা তোমার ছিলই না, পেয়ারাটা হয়তো পচা গলা ছিল, ভাগ্যিস পেয়ারাটায় কামড় দিতে হয়নি, তার আগেই তুমি সরে গেছো, বুঝতে পেরে গেছো পোকা। আর প্রীতির ব্লগে এই বাচ্চাটাকে দেখলে তো মানে ভীষণ বাচ্চাটা এত মানে অ্যাক্টিভ, এত স্মার্ট বাচ্চা দেখা যায় না। আর এত সুন্দর করে দিদিও এত সুন্দর করে এডিট করে বাচ্চাটাকে দেখাতে পারে না, ও এত সুন্দর করে দেখায়। ডিম খাওয়ানো, জল খাওয়ানো, পুকুর পাড়ে নিয়ে যাওয়ার, মেয়েটা ভীষণ খাটতে পারে। সবসময় তো বলে এবছর ও চরম আকারে খাটবে, চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য হোক, অন্যান্য কাজে হোক। তুমিও খাটো, জীবনে দাঁড়াও। 7 কি বছর, অত তো মুখের কথা না, এত কিছু ঘটে গেছে, এত কিছু স্মৃতি আমরা ভিডিওতে একটুখানি দেখেছি, তার 3 গুণ তোমাদের মধ্যে আছে স্মৃতি, ভালো খারাপ। ভালোটাকে নিয়ে চেষ্টা করো থাকার, আর খারাপটাকে ঝেড়ে ফেলে চিন্তা করো যে এরকম কিছু হয়নি। বলাও তো সহজ, তারপরেও বলবো এটা করতে হবে, বেরিয়ে আসতে হবে। তো ওদের যে মানে 7 বছরের রিলেশন, সেটা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু এটা বিষয় কিন্তু প্রীতি কিন্তু সেভাবে মুখ খোলেনি, ও কিন্তু সব ধৈর্য করে চুপচাপ বসে আছে। অপরদিকে রন কিন্তু তার এই ভালোটা খুব একটা সহ্য করতে পারছে না। হ্যাঁ, উভয়েরই দোষ আছে, অনেক কিছু আমরা জানি না। রন বলছে আস্তে আস্তে করে বলবে, সবটা বলবে না, 50 মিনিটের ভিডিও, সেখান থেকে কাটছাট করে অনেক কিছুই দেবে। কিন্তু এ কী খ্যাপাটে কী দেখলাম আমরা। হ্যাঁ, একটা ছেলে প্রেমে আঘাত পেয়ে নেশা করে এ তো শেষ হয়ে যাচ্ছে। ইমিডিয়েট এর পরিবারের লোকের উচিত একে সঙ্গ দেওয়া, আর একে মানে ভালো করে ট্রিটমেন্ট করা, না হলে শেষ হয়ে যাবে। সম্পর্ক ভাঙতেই পারে। প্রীতি একটা মেয়ের কাছে না খুব সহজ, জানো তো। ও যে বলছে না মেয়েরা খুব অভিনয় করতে পারে, মেয়েরা পাল্টি খেতে পারে, না। একটা মেয়ে যেহেতু মানে উৎফুল্ল মনের হয়, বিভিন্ন রকম নাচ গান, দিদি জামাইবাবু দাদা বাচ্চা, মানে দিদি জামাইবাবু মা বাবা ভাই সবাইকে মন থেকে কথাটা বলতে পারছে, ওর সাপোর্টে প্রচুর লোক আছে, বন্ধু বান্ধব, পিকনিক করছে, সব কিছু আছে। এদিকে এ কী করছে, খারাপ সঙ্গে প্রীতি মিশছে না, খারাপ সঙ্গে এ মিশে গেছে, এবং মিশে গিয়ে এ নিজেকে গুটিয়ে রাখছে। এক তো ভরপুর ইগো এবং ভীষণ মানে
তেজিয়াল ছেলে যাকে বলে না, রাউডি তেজিয়াল, এবং আরও খেয়ে খেয়ে না ওই ব্যাপারটা আরও হয়ে গেছে। মানে একদিকে খুব ভালো হয়েছে, মানে বিয়ের আগে যে প্রীতি বুঝতে পেরেছে এটা দুজনের জন্যই ভালো হয়েছে, কারণ এই সম্পর্ক একসঙ্গে থাকার নয়, এত ইগো ভরপুর। আগে মনে আছে দিদির সঙ্গে যখন অশান্তি হলো দিদি এবং মা, তখন কিন্তু এসব ছেলে প্রীতির কাছে এসেছিল, কিন্তু প্রীতি ভিডিও করলে ভিডিও বন্ধ করো, ভিডিও করা বন্ধ করো, সবসময় তো একটা মুমূর্ষ ভাব, যেটা প্রীতির জন্য দম বন্ধ করা পরিবেশ, প্লাস প্রচণ্ডভাবে ওকে পাহারা দিয়ে রাখা, এইরকম করা যাবে না, ওইরকম করা যাবে না, যেটা মনে হয় প্রীতির জন্য একটা জেলখানার মতো। এটা খুব ভালো হয়েছে সত্যি কথা, 7 বছর ধরে মিশে তারপর যে বুঝতে পেরেছে যে একদম বিবাহ বন্ধনে সেভাবে, মানে রেজিস্ট্রি ম্যারেজ হলেও সেভাবে তো আপত্তি হয়নি, এটা কিন্তু উভয়ের জন্য ভালো, প্রীতির জন্য আরও ভালো। এবং রনের মতো যে ছেলে আছে না, এরা হয়তো বন্ধুবান্ধবদের মহলে সবাই এদেরকে ভালো বাসলেও বাসতে পারে, কিন্তু এরা জীবনসঙ্গী হিসেবে এই টাইপের ছেলেরা কিন্তু খুব একটা কাম্য না, কারণ এত ইগো প্রবলেম, এত মানে ভরপুর, মানে তেজ ভরপুর, মানে কি বলবো আর, মানে সমস্ত কিছু নিয়ে এরকম ছেলেটা না কারোর জীবনসঙ্গী হয়ে ওঠার মতো কিন্তু ছেলে না। যেটুকু দেখছি, যেটুকু আমরা দেখে যাচ্ছি, সেই বিয়ে হবে, সেই অশান্তি হবে, তার থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। অনেক তো চেষ্টা করা হলো, বারবার সম্পর্ক ভাঙছে, বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা যেটা টেকার নয়। এখন রন দোষ দিচ্ছে প্রীতির মায়ের, প্রীতিও এর আগে দোষ দিয়েছিল, বাড়ির কেউ দিদি হোক বা মা হোক ডাইরেক্ট বলেনি, ও কিন্তু বলছে না। রন বলছে যে আমি অনেক কিছু বলতে পারি, তাহলে ওর আর আমার মধ্যে তফাৎ কী থাকলো, ভুল বলছো। ও কিন্তু কোনো বাজে কথা বলেনি, এখনও পর্যন্ত মুখ খোলেনি। কালকে যে গানটা, যে আমি যাকে ভালোবাসি সে আমাকে দোষী ভাবে, এই যে গানটা দিতে দিতে ও ট্রেনে আসছিল, গলায় ঢোক গিলছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল ভিতর থেকে, ও কিন্তু কোনো দিনও তোমার নামে না বাজে কথা বলেছে, না পরিবারের নামে, না কাউকে, শুধু বলেছে যে আমি মুখ খুললে অনেক কিছু এলোমেলো হয়ে যাবে, কিন্তু মুখ খোলেনি। রইল চেন নিয়ে, সোনার চেন নিয়ে, মানে কি আসছে ভাবতেও খারাপ লাগে। রন বলছে রনের মা গলার ফাঁকাটা দেখে চেনটা পরিয়ে দিয়েছে, প্রীতি নাকি সেই চেনটা নিয়েছে, এবং চ্যানেলের এই টাকা পয়সা নিয়ে খেয়েই তো চলছে। রন বলেছে চ্যানেলটা যার, অ্যাকাউন্টটা তার। প্রীতি বলছে চ্যানেলের জন্য আমি প্রচুর পরিমাণে অবশ্য করেই। প্রীতি আর রনের যে কেমিস্ট্রিটা, এটা দেখেই তো মানুষ এসছে। এখন ভালো লাগে দেখতে আলাদা আলাদা, কিন্তু প্রীতির ভিডিও ভালো লাগে। রন বলছে যে প্রীতির 8 লাখ চ্যানেল হলো না কেন, ওর কি মাথা খারাপ হয়ে গেছে? সদ্য তো 1 বছর হয় চ্যানেল খুলেছি, এর মধ্যে যদি 3 লাখের ওপরে হয়ে যায় তো 8 লাখ ছুতে কোনো ব্যাপার? ওর ব্লগগুলো দেখতে আলাদাই ভালো লাগে, এত সুন্দর এডিটিং করে, মানে প্রত্যেকটা জিনিস একদম ক্যাজুয়াল। আমি আগেও বলেছি, পরেও বলেছি, টাকা পয়সা প্রচুর থাকলেও সবসময় লোকাল ট্রেনে যাতায়াত, লোকাল জিনিস কেনা, ফুটের থেকে জিনিস কেনা, ফুটের থেকে খাওয়া, এই যে একটা ও নিজেকে চেঞ্জ করেনি বা পরিবর্তন, বা নর্মাল আর 5টা মেয়ে, ইয়াং মেয়ে যেরকম থাকে এরকম করেছে, ওদের এই ব্যাপারটা আমার বাজে লাগতো, যে এদের বিয়ে সেভাবে তো হয়নি, শাখা ফাঁকা যখন পড়েনি, আমরা হিন্দু ধর্মে এখনও সেভাবে বিয়ে মানব না, যতই কাগজে কলমে করুক, তাই নাকি? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই মানব না যে, মানে ভালো লাগতো না দেখতে যে মানে সোশ্যালি ম্যারেজ না হয়েও প্রীতি কীভাবে ওদের বাড়িতে গিয়ে পড়ে থাকতো, এটা দেখতে খুবই খারাপ লাগে। দেখো সব রকম সম্পর্ক হয়ে গেছে, সবাই জানে সোশ্যাল মিডিয়াতে ওদের এত চেনা ফেস, 7-7টা বছর ওদের মধ্যে, একটা স্বামী স্ত্রীর মধ্যে যা হওয়ার, যা থাকার, সমস্ত কিছু এভরিথিং ডান। তারপরেও এদের ভবিষ্যৎটা কী হবে? প্রীতির তো আজ না হোক কাল কাউকে তো বিয়ে করবে নাকি, রনও করবে। একটা ছেলেকে যতটা মানুষ খারাপ না বলে, একটা মেয়ের পক্ষে অন্য কাউকে এভাবে মেনে নেওয়ার, একজনের সঙ্গে মানে করা সত্যি খুব খারাপ লাগে। এরপরেও বললো পুজোর সময় ব্যারাকপুরে এসে, ব্যারাকপুরে দিদি থাকে আর পলতায় প্রীতি থাকে, ব্যারাকপুরে এসে একটা রাত ওর সঙ্গে ছিল, পরে বাবার সাথে চলে গেল। নিশ্চয়ই এমন কিছু ঝগড়াঝগড়ি, এমন কিছু খারাপ বিহেভিয়ার করেছে যে ও বাবার সঙ্গে যেতে বাধ্য হয়েছে, কারণ ও তো তোমাকে ভালোবেসেই এসেছিল, কিন্তু তুমি কিছুতেই তোমার ওই মানে পজিটিভনেস, ও কোথায় দুর্গাপুরে রিলস করেছে, তোমার সেটা বাজে লেগেছে, বারবার বলছে সঙ্গ দোষে। তার মানে কি ও ওই বং মিডিয়াদের সঙ্গে মেলামেশা করছে, আয়ুষীর সঙ্গে মেলামেশা করছে, সেগুলো খারাপ লাগছে? নাকি দিদিদের সঙ্গে মেলামেশা করছে সেটাকে খারাপ বলছে যে সঙ্গ দোষে? কারণ বং মিডিয়া এবং ওরাও মানে একটু খোলামেলা পোশাক পরে কিন্তু রিলসগুলো করে, প্রীতির রিলসগুলো খানিকটা কিছুটা হলেও ওরকম করে, একটু খোলামেলা ড্রেস পরে, স্লিপলেস পরে, খোলামেলা করে। তা সেগুলো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে পড়ছে, তুমি ওগুলো দেখেই ওকে পছন্দ করেছো, ভালোবেসেছো, তোমার সঙ্গে ওরকম ধরনের রিলস করছে। তারপরে ওই একটা রিলস নিয়ে তোমাদের মধ্যে এত, দেখো সম্পর্ক যখন ভালো থাকে অনেক কিছু কম্প্রোমাইজ করে, একটু ভালো থাকলে হয়তো ও আস্তে আস্তে বললে হয়তো শুনতো, কিন্তু তুমি যদি পুরোটাই ওর উপর চাপিয়ে দাও, উল্টো দিক থেকে তোমাকে অনেক কিছু হোটেলে করতে দেখা গেছে, বর্ধমানে না আসানসোলে, হলদিয়াতে তুমি অনেক কিছু করেছো, তো সেগুলোর থেকে ও বেরিয়ে আসতে পারছে না। শোনো, তুমি যেভাবে গলা অবধি গিলে আছো বা গিলে থাকছো, তোমার এই নেশার থেকে ছাড়ানো মুশকিল আছে। প্রীতির বাবারও সাধ্য নেই তোমাকে এর থেকে বেরিয়ে আসা। সুতরাং এই যে সম্পর্কে একটা ডিস্টেন্স, যতই তোমাদের দোষ গুণ থাকুক, প্রীতির অনেক দোষ, প্রীতির দিদির দোষ, তোমারও দোষ,
কিন্তু একসাথে মিলেমিশে থাকার প্রশ্নই আসে না। অনেকে এখনও লিখছে তোমরা এক হয়ে যাও, প্রশ্নই আসে না। প্রীতি বেঁচে গেছে। প্রীতি যদি এই ডিসিশান থেকে বেরিয়ে যায়, কষ্ট মারাত্মক হচ্ছে ওর। ও কি ভালোবাসেনি? রন হয়তো মানে ওর মধ্যেই ডুবে আছে। প্রীতি নিজেকে বার করার চেষ্টা করছে যে বার হতে হবে, কারণ ওর পাশে সাপোর্টিং আছে ওর দিদি এবং বাবা মা, সবাই ওকে বোঝাচ্ছে। ওর বাবা, প্রীতির বাবা কোনো দিন পছন্দ ছিল না রনকে, কোনো দিনও পছন্দ করতো না। সেই দেখলেও মনে হয় বা সব কিছুতেই মনে হয় যে আমার পছন্দ না, যে কোনো কারণে হোক পছন্দ না। হ্যাঁ, তো সেটাই কথা, যে আমি যেটা ভাববো যে প্রীতি মেয়েটিকে আমার ভীষণই ভালো লাগে। অনেক সোবার, অনেক সফট। রনও যে খারাপ ছিল তা না, কিন্তু ওর এই মানে রাউডি ব্যাপারটা আর এই নেশাভান, যেটা কোনো দিন কোনো মেয়েকে সুখ দিতে পারে না, কোনো দিন কোনো মেয়েকে ভালো রাখতে পারে না। কোনো দিন ওরা একসাথে থাকলে বরঞ্চ আরও হাতাহাতি মারামারি হতো। বলছে আমি যেখানে যাচ্ছি সেখানেই ঝামেলা। তার মানে কি ব্যারাকপুরে গিয়ে কি ও প্রীতিকে মারধর করেছে, না প্রীতির জামাইবাবু প্রীতিকে, না প্রীতির দিদিকে মারধর করেছে? আই ডোন্ট নো। কোথায় মারামারি হচ্ছে, ও নাকি বাঁচাতে গিয়ে নাকি ও মার খেয়ে গেছে। তার মানে কি প্রীতির বাবা বা প্রীতির জামাইবাবু তো ভালো, মানে দাদাই, দেখো জামাইবাবু শালি হোক যাই হোক, কিন্তু মানে প্রচণ্ডভাবে মানে গার্জিয়ানের মতো একটা ওদের বাড়িতে বড় জামাইবাবু, তিনি পুলিশের একটা বড় পোস্টে কর্মরত, সেই জোরটা আছে। তাহলে কি তারা প্রীতিকে রনের থেকে সরানোর জন্য মারধর করা হয়েছিল? পরিষ্কার করে কিছুই বলছে না। অ্যাকচুয়ালি ও যে কী বলছে কী না বলছে কমেন্ট বক্সে জানে যা নয় তাই। তবে এটাও সত্যি, এত যা নয় তাই খারাপ করলে একটা ছেলেকে আরও তোমরা ঠেলে দিও না বিপদে। ওর উচিত এখন একটু মানে ভালো পারিবারিক সাপোর্ট। ও বলছে কোনো বাড়িতেই থাকতে পারছে না, না ব্যারাকপুরের বাড়িতে, সেটা তো ওর নয়, আর এই বাড়িটাও যেখানে প্রীতি করে দিয়েছে ঘর বাড়ি, থাকতেই পারছে না। মেন টাকা পয়সা নিয়ে একটা খেয়ে প্রীতি বলছে যে আমার এত বছরের রোজগার আমি কিছুই করতে পারিনি। উল্টো দিক থেকে ওদের বাড়ি ঘর সবই করেছে, দেখতে পেয়েছি। কিন্তু রন বলছে ওদের ওয়াইফাই, ওদের সেই সমস্তটাই আমি করে দিয়েছি। আমি ভাবি এদের তো বিয়ে হয়নি, তা সত্ত্বেও এরা একে অপরের এতটা নাই করলে পারতো। ভিডিও করছে যেমন, টাকাটা দুভাগ হবে, যেটা আসবে দুজনে দুভাগ করে নিয়ে নিত, যার যেরকম করার সে সেরকম করতো। তা না করে কীভাবে চলেছে এরা। বলছে ওর ঘর দোর সব করে দিয়েছি আমি, আবার উল্টো দিক থেকে আবার অন্যরকম কথা বলছে। এত কথা মানে ভয় করে, জানো তো, সত্যিই ভয় করে। মানে কী সমাজ হয়েছে, এতদিন ধরে মিশলো থাকলো, স্বামী স্ত্রীর থেকেও বেশি কিছু হলো, কতদিন একসাথে রাত কাটিয়েছে, এমনি দুজনে পাশের ঘরে এমনি শুয়ে শুয়ে পুতুল খেলেছে, তা তো নয়। সমস্ত কিছু শারীরিক সম্পর্ক তাদের মধ্যে নিশ্চয়ই হয়েছে। তারপরে তাদের মধ্যে মনোমালিন্য কোন জায়গায় গেছে, একে অপরের নামে কাদা ছুটছে না। প্রীতি কোনো দিনই ছোড়েনি, রন উপরন্ত বেশি করে বাজে কথা বলছে, এবং বলছে আগের প্রেমিক নিয়েও কথা, সেই যেগুলো শুনতে একেবারেই ভালো লাগছে না এদের এই মানে সোশ্যাল মিডিয়াতে সেই নোংরামোগুলো হয়েছে। দুজনের ডিভোর্স হয়ে চুপচাপ থাক ভাই। তুই বলে গলা অবধি গিলে বলে এসে ঝামেলা করছে, রাস্তায় ঝামেলা হচ্ছে সেখানে গিয়ে পড়ছে, ওইখানে ঝামেলা সেখানে গিয়ে পড়ছে। বলছে ঝামেলা সবসময় আমার পিছন ছাড়ে না, আমি ঝামেলায় থাকতে চাই না, কিন্তু ঝামেলা আমার পিছন ছাড়ে না। শোনো, তুমি যদি না থাকতে চাও, ঝামেলা তোমার পিছন ছেড়েই দেবে। তুমি সবসময় ঝামেলার সম্মুখে এসে পড়ো। এই যে সোশ্যাল মিডিয়াতে এসে যে ভিডিও করছো, এটাকে কি ব্লগিং বলে? ব্লগিং হয় মাতলামো করাটা? এক কথা বারবার বলা, কী চেহারা হয়েছে। ভুলে যাও, নিজের জগতে নিজে ব্যস্ত থাকো। ওরকম অনেক সম্পর্ক দেখেছি, পাড়ায় কত দেখেছি যে এই দাদা ওই দিদির সঙ্গে প্রেম হবে, সে 12 বছরের প্রেম, লাস্টে দেখলাম যে বিয়ে আর হলো না, তারা দিব্যি ঘর করছে। প্রথম দিকে হয়তো আঘাত পেয়েছে, তারপরে ঘর করছে, কত রকমের দেখেছি। তো যে যার মতো থাকো না ভাই, আজ না হোক কাল ভুলে যাবেই, ভুলে থাকার চেষ্টা করো। তা না সোশ্যাল মিডিয়াতে এসে তুমি ওর নামে বলে তো আরও খারাপ করছো, কারণ প্রীতিকে প্রচুর মানুষ ভালোবাসে। প্রীতি কোনো দিন অফেন্সিভ কথাবার্তা, অফেন্সিভ কাজ করবার এখানে এসে করেনি। তুমি বরঞ্চ তোমার এই উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা চালচলের জন্য লোকের কাছে আরও দুচ্ছাই হয়ে যাচ্ছ। খুব কম মানুষই তোমাকে দেখলাম পজিটিভ কমেন্ট করে। এটা একটা ব্লগিং হলো না মাতলামো হলো? ব্লগিং এটা বলবো সেটা বলবো, ভুল ভাল যা তা, আগাকে মাথাকে এই সবটার মানে মূল উদ্দেশ্য কি না ওদেরকে কী করে হেয় করা, প্রীতিকে কী করে মানে এদিকে বলছো আমি অনেক কিছু বলবো না কারণ সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে রোস্ট হবে। রোস্ট হতে কি বাকি আছে? রোস্ট কি কেউ কম বলছে? কেউ তো বলেনি তোমাকে সে তুমি কিছু বলো, কারণ প্রীতির দিক থেকেও শুনিনি। আমরা জানি একটা তোমাদের এক মধ্যে ডিভোর্স বা ছাড়া একটা কিছু তো তোমাদের মধ্যে গণ্ডগোল হয়েছে, ডিভোর্স হয়েও গেছে, ব্যাস এনাফ। যে যার মতো ব্লগিং করো, তা না এখানে এসে হাউ করে কী বোঝাতে চাইছো, কী প্রমাণ করতে চাইছো? এর বাড়ির লোক কোথায়? দুদিন আগে তো দিদির সঙ্গে মার সাথে মারা কাটারি বটকি কোপ এই সেই সব কিছু হলো, তুমি বাড়িতেও গ্রহণযোগ্য না। প্রীতি তো বাড়িটাকে সুন্দর করে ম্যানেজ করেছে, এবার বলবে প্রীতির জন্যই বাড়িতে অশান্তি। হ্যাঁ, একটা ছেলের সত্যি ব্যালেন্স করা খুব মুশকিল হয়ে যায়। তুমি চেষ্টাও করেছো, অনেক কিছু ছেড়ে এসেছো,
সব কিছু ছেড়ে এসেছো, আবার বলছো সব কিছু ছেড়ে আমি তার কাছে এলাম, সে বাবাকে পেয়ে চলে গেল। নিশ্চয়ই পিছনে কারণ আছে, সে ভরসা পাচ্ছে না, সে সাহস পাচ্ছে না তোমার সঙ্গে থাকার। এমন কিছু দেখিয়েছো, এমন কিছু করেছো, তার জন্য থাকতে পারছে না তোমার কাছে। প্রীতি তো মুখ খুলছে না সেভাবে, কিন্তু বোঝা তো যায় কোনোভাবে মেন্টালি বা ফিজিক্যালি কোনোভাবে টর্চার তুমি করেছো। বলছো টাচ করিনি, গলা অব্দি গিলে কোনটা সত্যি কোনটা মিথ্যা বলছো কি আমি বিশ্বাস করতে পারছি না, একদমই বিশ্বাস করতে পারছি না। কারণ প্রীতি ভীষণ সোবার অন্যরকম টাইপের মেয়ে, কোনো দু নম্বরই ছলচাতুরিতা কথা করতে পারবে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, আগেও করেছে, আগে ওই পুরনো প্রেমিকের সঙ্গে উল্টোপাল্টা করে ডিলস ফিলস করেছে, ভিডিওতে ভাইরাল হওয়ার জন্য করেছে। কিন্তু তোমার সাথে সম্পর্ক হওয়ার পরে বা এখন অতটা মানুষ ছোটোবেলায় একটা অল্প বয়সে বাচ্চা বয়সে একটা ভুল করে ফেলে, এখনও বাচ্চা, তবুও বং মিডিয়াদের ওখানে গিয়ে কত সুন্দর সম্মান পেলো, বিভিন্ন জায়গায় নাচের স্কুল বলো, জিম বলো, কত সুন্দর ভালোবাসা পাচ্ছে। তারপরেও বলছো ওর সঙ্গ খারাপ, ওর সঙ্গ কিচ্ছু খারাপ না, ও ঠিক পথেই এগোচ্ছে। সেটা দেখে মনে হয় তুমি আর সহ্য করতে পারছো না, এর সাথে ওর সাথে তার সাথে মিশছে, ও হাসি হেসে খেলে ভালো আছে, সেটা দেখে তোমার সহ্য না করতে পারা কিছু হয়নি। তুমিও চেষ্টা করো, তুমিও ভালো থাকবে। সম্পর্কটা যখন এন্ড হয়ে গেছে, এন্ড করো, ওটা তো আর জোড়া লাগবে না। আমার কথা হচ্ছে সেটা, জোড়া যখন লাগবে না, তাহলে একে অপরের গায়ে কাদা চিটে লাভটা কি ভাই? কেন সোশ্যাল মিডিয়াতে এসে এরকম মানে মাফলামো শুরু করেছো? কেন পরিবেশটাকে নষ্ট করছো? আর পাঁচটা মানুষ কী শিখবে তোমাদের কাছ থেকে? এটুকুই বলা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্য করেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন ভিডিও দেখার জন্য। টাটা।